দ্য বেতে স্বাগতম। আজকে আমরা বাজাজ হাউজিং ফাইন্যান্স বা BHFL এর সাম্প্রতিক আর্থিক ফলাফল আর তাদের ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে কথা বলবো। বাইরে থেকে দেখলে কোম্পানির পারফরম্যান্স বেশ স্থিতিশীলই মনে হচ্ছে, কিন্তু একটু গভীরে গেলেই বেশ কিছু জরুরি প্রশ্ন কিন্তু উঠে আসে। আর আমাদের আজকের আলোচনার মূল প্রশ্নটা ঠিক এখানে। এই যে একটা তীব্র প্রতিযোগিতা আর লাভের ওপর বাড়তে থাকা চাপ, এর মুখে দাঁড়িয়ে বাজাজ হাউজিং ফাইন্যান্স কি তাদের এই দারুণ গ্রোথের ধারাটা সত্যি ধরে রাখতে পারবে? একদম। আমার তো মনে হয় কোম্পানির এখনকার যে কৌশলগুলো সেগুলো খুবই বিচক্ষণ আর ভবিষ্যতের চ্যালেঞ্জ সামলানোর জন্য যথেষ্ট মজবুত। আর আমি দেখাতে চেষ্টা করব যে এই আপাত স্থিতিশীলতার পেছনে এমন কিছু গুরুত্বপূর্ণ ঝুঁকি লুকিয়ে আছে যা কোম্পানির ভবিষ্যতে লাভ করার ক্ষমতাকে প্রফিটাবিলিটিকে একটা বড়সড় প্রশ্নের মুখে ফেলতে পারে। তাহলে শুরু করা যাক। দেখুন, বাজাজ হাউজিং ফিন্যান্সের দ্বিতীয় ত্রৈমাসিকের যে ফলাফল, সেটা দেখলে একটা স্থিতিশীল আর নিয়ন্ত্রিত অগ্রগতির ছবি বেশ পরিষ্কার। তাদের অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট AUM 24% বেড়ে প্রায় 1,27,000 কোটি টাকায় পৌঁছেছে, আর লোন দেওয়া ডিসবার্সমেন্ট বেড়েছে 32%। আমার মূল কথাটা হলো, এই সাফল্যটা হঠাৎ করে পাওয়া কিছু নয়, বরং এটা একটা খুব ভালোভাবে প্রদুমানো কৌশলের ফল। কোম্পানি খরচ কমানোর ব্যাপারে অসাধারণ দক্ষতা দেখিয়েছে। তাদের অপারেটিং খরচ কমেছে, আর সবচেয়ে বড় কথা হলো, যে সুদে তারা বাজার থেকে টাকা তোলে সেই কস্ট অফ ফান্ডস বছরে 50 বেসিস পয়েন্ট কমে এখন 7.4%-এ দাঁড়িয়েছে। কিন্তু আমার মতে আসল চমকটা অন্য জায়গায়। তারা শুধু তাদের পুরনো প্রাইম কাস্টমারদের নিয়ে বসে নেই, নন প্রাইম আর অ্যাফোর্ডেবল হাউজিংয়ের জন্য একটা নতুন ইউনিট খুলেছে, যেটা এখন মাসে প্রায় 250 কোটি টাকার ব্যবসা করছে। আর এই সেগমেন্টে সুদের হার প্রাইম লোনের চেয়েও প্রায় 1% থেকে 1.5% বেশি। এটা প্রমাণ করে যে তারা প্রতিযোগিতা দেখে শুধু রক্ষণাত্মক খেলছে না, বরং নতুন ক্ষেত্রে গিয়ে আক্রমণও করছে। আমার মতে এই ভিত্তিটা ভবিষ্যতের জন্য খুবই শক্তিশালী। লাভ করার ক্ষমতা বা প্রফিটেবিলিটি কিন্তু বেশ চাপের মুখে। তাদের রিটার্ন অন ইকুইটি বা ROE গত বছরের তুলনায় কমে 12.2% হয়ে গেছে। যে সুদে তারা লোন দিচ্ছে সেই পোর্টফোলিও ইল্ড বছরের 60 বেসিস পয়েন্ট কমে 9.26% হয়েছে। ইভেন কি ম্যানেজমেন্ট নিজেও তারা নিজেরাই মেনে নিচ্ছে যে সারা বছরের জন্য মার্জিন আরও কমতে পারে। দ্বিতীয়ত, প্রতিযোগিতা এখন আর শুধু কথার কথা নয়, এটা তাদের ব্যবসায় সরাসরি আঘাত করছে। হোম লোন ব্যবসায় গ্রাহক হারানোর হার, যেটাকে আমরা অ্যাট্রিশন বলি, সেটা গত বছরের 15-16% থেকে 1 লাফে বেড়ে 21-22% হয়ে গেছে। আর এর জন্য মূলত সরকারি ব্যাংকগুলো দায়ী, যারা কম সুদে গ্রাহক ভাঙিয়ে নিয়ে যাচ্ছে। এই সংখ্যাগুলো পরিষ্কার বলছে যে কোম্পানি আকারে হয়তো বাড়ছে, কিন্তু প্রতি 100 টাকার ব্যবসায় তাদের লাভ করার ক্ষমতা একটু একটু করে কমে যাচ্ছে। আর দীর্ঘমেয়াদে এটা কিন্তু একটা বিপজ্জনক সংকেত। আপনি প্রতিযোগিতার যে বিষয়টা তুললেন সেটা খুবই গুরুত্বপূর্ণ। আর ম্যানেজমেন্টও এটা মেনে নিয়েছে যে প্রতিযোগিতা এখনও নতুন কিছু নয়, এটা বাজারের একটা স্থায়ী অংশ হয়ে গেছে। কিন্তু তাদের প্রতিক্রিয়াটা একবার দেখুন। তারা কিন্তু অন্য অনেক কোম্পানির মতো চ্যানেল পার্টনারদের পে আউট বাড়িয়ে দিয়ে একটা অসুস্থ প্রতিযোগিতায় নামেনি। তার বদলে তারা মাইক্রো মার্কেটে, অর্থাৎ ছোট ছোট এলাকাভিত্তিক বাজারে নিজেদের উপস্থিতি আরও মজবুত করার ওপর জোর দিচ্ছে। এর মানে হলো, তারা শুধুমাত্র কম সুদের ভিত্তিতে প্রতিযোগিতা করছে না, বরং স্থানীয় স্তরে সম্পর্ক তৈরি করে আর ভালো পরিষেবা দিয়ে গ্রাহক ধরে রাখার চেষ্টা করছে। এটা হয়তো কিছুটা সময় সাপেক্ষ, কিন্তু দীর্ঘমেয়াদের জন্য এটাই সবচেয়ে টেকসই কৌশল। দেখুন, এই যুক্তিটা আমি ঠিক মেনে নিতে পারছি না। 21-22% অ্যাট্রিশন রেট, প্রতি বছর তাদের 5 জন হোম লোন গ্রাহকের মধ্যে একজন কোম্পানি ছেড়ে চলে যাচ্ছে। এটাকে আপনি কিভাবে একটা টেকসই কৌশলের অংশ বলছেন? এর সোজা মানে হলো, এই বিশাল ক্ষতিটা পূরণ করার জন্য নতুন গ্রাহক আনতে তাদের খরচ অনেক বেড়ে যাচ্ছে। মাইক্রো মার্কেট কৌশলটা শুনতে হয়তো খুব আকর্ষণীয় লাগছে, কিন্তু যখন বড় বড় সরকারি ব্যাংকগুলো এত আগ্রাসীভাবে ব্যালেন্স ট্রান্সফারের অফার দিচ্ছে, তখন আপনার এই কৌশল এই বিশাল ক্ষতিটা কতটা পূরণ করতে পারবে সেটা কিন্তু এখনও প্রমাণিত নয়। এটা অনেকটা একটা ফুটো বালতিতে জল ভরার চেষ্টার মতো লাগছে আমার কাছে। আপনি একদিক দিয়ে গ্রাহক আনছেন আর অন্য দিক দিয়ে তারা বেরিয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি আপনার উদ্বেগের কারণটা,
কিন্তু লাভজনকতার যে ছবিটা আপনি তুলে ধরলেন সেখানে কয়েকটা জরুরি বিষয় আমার মনে হয় যোগ করা দরকার। দেখুন, আরও এই কমার পেছনে কিছু নির্দিষ্ট কারণ আছে। যেমন গত বছর তারা বাজারে নতুন শেয়ার ছেড়ে মূলধন বাড়িয়েছে, যার ফলে ইকুইটি বেসটা বেশ বড় হয়েছে। আরেকটা বড় কারণ হল তারা ইচ্ছাকৃতভাবে অ্যাসাইনমেন্ট আয় কমিয়েছে, মানে নিজেদের লোনের একটা অংশ অন্য আর্থিক প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে তাৎক্ষণিক লাভ করার প্রবণতা কমিয়েছে। এটা আসলে তাদের আত্মবিশ্বাসের লক্ষণ। কিন্তু এর মধ্যেও কোম্পানির মূল অপারেটিং দক্ষতা কিন্তু বাড়ছে। তাদের অপেক্স টু এনটিআই অর্থাৎ মোট আয়ের তুলনায় অপারেটিং খরচ 20.5% থেকে কমে 19.6% হয়েছে। সাধারণত যখন গ্রাহক হারানোর হার এত বেশি থাকে তখন তো নতুন গ্রাহক আনতে কোম্পানির খরচ বেড়ে যাওয়ার কথা, কিন্তু বিএইচএফএল-এর এই রেশিও কমে যাওয়াটা প্রমাণ করে যে তাদের অপারেশনাল দক্ষতা এই বাড়তি চাপটা খুব ভালোভাবে সামাল দিতে পারছে। এটা সত্যিই প্রশংসার যোগ্য। আপনার যুক্তিটা শক্তিশালী, কিন্তু এর অন্য পিঠা তো দেখতে হবে। আরওই কমার কারণগুলো হয়তো যৌক্তিক, কিন্তু দিনের শেষে আসল কথাটা হলো বিনিয়োগকারীরা কম রিটার্ন পাচ্ছেন। আর আপনি যে গ্রোথের কথা বলছেন সেখানেও একটা ফাঁক আছে। কোম্পানির AUM বেড়েছে 24%, কিন্তু কর পরবর্তী মুনাফা বা পিএটি সেটা বেড়েছে মাত্র 18%। এই ফারাকটাই তো লাভজনকতা কমে যাওয়ার সবচেয়ে বড় প্রমাণ। কিন্তু প্রশ্নটা হলো, এটা কি শুধু প্রতিযোগিতার চাপ, নাকি ম্যানেজমেন্ট জেনে শুনেই লাভজনকতা বিসর্জন দিয়ে মার্কেট শেয়ার দখলের পুরনো খেলায় নেমেছে? দীর্ঘমেয়াদে এই কৌশল কতটা টেকসই হবে সেখানেই আসল প্রশ্ন। কারণ কস্ট অফ ফান্ডস কমার সুযোগ প্রায় শেষ। ম্যানেজমেন্ট নিজেই বলছে আর বড়জোর 10 বেসিস পয়েন্টের সুবিধা পাওয়া যেতে পারে, কিন্তু উল্টো দিকে ইল্ডের ওপর চাপ বেড়েই চলেছে। এই অবস্থায় নন প্রাইম সেগমেন্ট থেকে সামান্য অতিরিক্ত আয় কি এই বিশাল চাপটা সামলাতে পারবে? আমার তো মনে হয় না। আপনি নন প্রাইম সেগমেন্টের কথা বলছেন, যেটা এখন ছোট। হ্যাঁ, মাসে 250 কোটি টাকার ব্যবসা তাদের প্রায় 1,27,000 কোটি টাকার পোর্টফোলিওর তুলনায় নগণ্য মনে হতে পারে, কিন্তু এটাকে শুধু একটা সংখ্যা হিসেবে দেখলে ভুল হবে। এটা একটা কৌশলগত পদক্ষেপ। যখন প্রাইম হোম লোন মার্কেটে মার্জিন কমছে তখন তারা একটা নতুন আয়ের রাস্তা তৈরি করছে, যা ভবিষ্যতে মার্জিন রক্ষা করতে এবং ব্যবসার বৈচিত্র্য বাড়াতে বিরাট ভূমিকা রাখবে। এটা ভবিষ্যতের জন্য একটা বিনিয়োগ। আর ঝুঁকির যে বিষয়টা আপনি তুললেন সেটা ম্যানেজমেন্টও জানে। কোম্পানির অ্যাসেট কোয়ালিটি দেখুন, গ্রস নন পারফর্মিং অ্যাসেট বা GNPA মাত্র 0.26%। এটা ইন্ডাস্ট্রির অন্যতম সেরা। তারা নন প্রাইম সেগমেন্টে হুট করে ঝাঁপিয়ে পড়ছে না, বরং একটা ঝুঁকি নিয়ন্ত্রিত উপায়ে এগোচ্ছে। ম্যানেজমেন্ট খুব পরিষ্কার করে বলেছে যে তারা ধীরে এগোচ্ছে, কারণ অ্যাসেট কোয়ালিটি নিয়ে ভয় আছে বলে নয়, বরং এই নতুন ধরনের ব্যবসার জন্য সঠিক টিম এবং পরিকাঠামো তৈরি করতে সময় নিচ্ছে। এটা দুর্বলতার প্রতিক্রিয়া নয়, বরং সুযোগকে কাজে লাগানোর একটা প্রোঅ্যাক্টিভ পদক্ষেপ। এই ডেটা পয়েন্টটা আমাকে সত্যিই ভাবাচ্ছে। অ্যাসেট কোয়ালিটি এখন ভালো, এটা ঠিক, কিন্তু উচ্চ ইল্ডের সাথে সবসময়ই উচ্চ ঝুঁকি জড়িত থাকে। এটা তো অর্থনীতির একটা সাধারণ নিয়ম। বর্তমানে দেশের অর্থনৈতিক পরিবেশ ভালো, সুদের হারও স্থিতিশীল, তাই হয়তো অ্যাসেট কোয়ালিটি ঠিক আছে। কিন্তু পরিস্থিতি যদি বদলায়, ধরুন অর্থনীতিতে চাপ বাড়ল বা সুদের হার বাড়তে শুরু করল, তখন কিন্তু এই নন প্রাইম আর অ্যাফোর্ডেবল সেগমেন্টই সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। এই গ্রাহকরাই অর্থনৈতিক চাপে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন। আমি ম্যানেজমেন্টের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছি না, কিন্তু আমার প্রশ্ন হল, তারা কি একটা বড় ঝুঁকি নিচ্ছে না? আজ যেটা নিয়ন্ত্রিত সম্প্রসারণ বলে মনে হচ্ছে, কাল সেটাই কিন্তু একটা বড় ঝুঁকির প্রথম ধাপ হয়ে উঠতে পারে। তারা হয়তো নিজেদের আন্ডাররাইটিং মডেল নিয়ন্ত্রণ করছে, কিন্তু ভবিষ্যতের অর্থনৈতিক চক্রের উপর তো তাদের কোনো নিয়ন্ত্রণ নেই। তাহলে চলুন ফান্ডিং কৌশলের দিকে তাকানো যাক। এখানেও তাদের বিচক্ষণতার প্রমাণ পাওয়া যায়। আপনি হয়তো বলবেন যে মানি মার্কেটের উপর তাদের 54% নির্ভরতা একটা ঝুঁকি, কিন্তু আমি বলবো এটা একটা সময়োপযোগী এবং বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত ছিল। যখন সুদের হার কম ছিল তখন স্বল্পমেয়াদী মানি মার্কেট থেকে কম খরচে টাকা তুলে তারা তাদের কস্ট অফ ফান্ডস উল্লেখযোগ্যভাবে কমাতে পেরেছে। এটা তাদের সময় বুঝে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। আর অ্যাসাইনমেন্ট আয় কমানোর সিদ্ধান্তটা তাদের দুর্বলতা নয়, বরং শক্তির পরিচায়ক।
এর মানে হল কোম্পানির অ্যাসেট লায়াবিলিটি ম্যানেজমেন্ট বা ALM এখন এতটাই স্বস্তিদায়ক পর্যায়ে আছে যে তাদের তারল্য বা মেয়াদের ভারসাম্য মেলানোর জন্য অ্যাসেট বিক্রি করারই প্রয়োজন পড়ছে না। তারা যে লোনগুলো দিচ্ছে সেগুলো নিজেদের খাতায় ধরে রাখার ক্ষমতা রাখে। এটা একটা খুবই শক্তিশালী সংকেত। আমি আপনার কথা মানছি যে এটা একটা কৌশলগত সিদ্ধান্ত, কিন্তু এই কৌশলের উল্টো দিকটাও তো আমাদের দেখতে হবে। মানি মার্কেটের উপর এই অতিরিক্ত নির্ভরতা স্বল্প মেয়াদে লাভজনক হলেও দীর্ঘমেয়াদে এটা সুদের হারের ওঠানামার কারণে একটা বড় অস্থিরতার ঝুঁকি তৈরি করে। যদি কোনো কারণে সুদের হার দ্রুত বাড়তে শুরু করে, তাহলে তাদের ফান্ডিং খরচও তো রকেটের গতিতে বাড়বে। তাদের 54% লায়াবিলিটি এই ঝুঁকির সামনে খোলা। ম্যানেজমেন্ট কি এই ঝুঁকিটা কমানোর জন্য কোনো হেজিং স্ট্র্যাটেজি নিয়েছে, সেই বিষয়ে কিন্তু কোনো স্বচ্ছতা নেই। আর অ্যাসাইনমেন্ট আয় কমানোর সিদ্ধান্ত, যদিও কৌশলগত, তা কিন্তু সরাসরি কোম্পানির নিট মুনাফাকে প্রভাবিত করেছে, যা আরোই কমার অন্যতম একটা বড় কারণ। তারা বলছে প্রয়োজন হলে আবার এই বিকল্প ব্যবহার করবে, কিন্তু বর্তমান সিদ্ধান্তটা যে তাদের লাভজনকতাকে আঘাত করেছে, এটা তো অস্বীকার করার জায়গা নেই। এটা কৌশলগত নমনীয়তা হতে পারে, কিন্তু এর একটা তাৎক্ষণিক মূল্যও তো কোম্পানিকে দিতে হচ্ছে। সব মিলিয়ে দেখলে আজকের আলোচনা থেকে এটা স্পষ্ট যে বাজাজ হাউজিং ফাইন্যান্স একটা খুবই জটিল আর প্রতিযোগিতামূলক বাজারের মধ্যে দিয়ে যাচ্ছে। তবে আমার মতে তাদের বহুমুখী কৌশল, যেমন অসাধারণ ব্যয় নিয়ন্ত্রণ, নতুন নন প্রাইম মার্কেটে সতর্কভাবে প্রবেশ করা এবং শুধুমাত্র দামের লড়াইয়ে না গিয়ে মাইক্রো মার্কেটে ফোকাস করা, এই সবগুলোই প্রমাণ করে যে তারা কেবল টিকে থাকার জন্য খেলছে না, বরং দীর্ঘমেয়াদে সফল হওয়ার জন্য একটা মজবুত ভিত্তি তৈরি করছে। গ্রাহক হারানোর মতো বড় চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও তাদের অপারেটিং দক্ষতা যেভাবে বাড়ছে এবং নতুন আয়ের উৎস তৈরির যে চেষ্টা তারা করছে, তা ভবিষ্যতের জন্য তাদের যথেষ্ট স্থিতিস্থাপক করে তুলছে। অন্যদিকে এই বিষয়টাও কিন্তু কোনোভাবেই উপেক্ষা করা যায় না যে মার্জিনের ওপর চাপ এবং হোম লোন ব্যবসায় গ্রাহক হারানোর এত উচ্চ হার, এটা বাস্তব এবং সম্ভবত এটা আরও বাড়বে। কোম্পানির নতুন কৌশলগুলো, যেমন নন প্রাইম সেগমেন্টে প্রবেশ, কাগজে কলমে হয়তো খুব ভালো শোনাচ্ছে, কিন্তু সেগুলোর কার্যকারিতা এবং দীর্ঘমেয়াদী ঝুঁকি এখনও পুরোপুরি প্রমাণিত নয়। আমার মনে হয় এই বাহ্যিক স্থিতিশীলতার আড়ালে থাকা দুর্বলতাগুলো ভবিষ্যতের জন্য একটা বড় সতর্কবার্তা। এই আপাত শান্ত জলের নিচে বেশ কিছু শক্তিশালী স্রোত বইছে, যা কোম্পানিকে অন্যদিকে ঠেলে নিয়ে যেতে পারে। এই দুটো ভিন্ন দৃষ্টিভঙ্গি বাজাজ হাউজিং ফাইন্যান্সের বর্তমান পরিস্থিতি এবং তাদের ভবিষ্যৎ সম্ভাবনাকে গভীরভাবে বুঝতে সাহায্য করে। কোম্পানির কৌশল কি সত্যি শক্তিশালী, নাকি লুকিয়ে থাকা ঝুঁকিগুলো আরও প্রকট হয়ে উঠবে? কোন যুক্তিটি বেশি গ্রহণযোগ্য, সেই সিদ্ধান্ত নেওয়ার ভার আমরা আমাদের শ্রোতাদের ওপরেই ছেড়ে দিচ্ছি।